যতদিন গণগ্রেফতার, জুলুম ও নির্যাতন ততদিন আন্দোলন, বললেন সার্জিস। এদিকে সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে গণতন্ত্র মঞ্চ। জানাবো জামায়াত নিষিদ্ধ, পরিস্থিতি কি শান্ত হবে? এবং সর্বশেষ জানাবো ববির সমন্বয়ক শুভ সহ পুলিশ হেফাজতে 12 শিক্ষার্থী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যতদিন গণগ্রেফতার, জুলুম ও নির্যাতন ততদিন আন্দোলন, বললেন সার্জিস। 6 দিন ডিবি হেফাজতে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে আটকে রাখবেন কিভাবে? 6 দিন পর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে ছাড়া পেয়ে এই প্রশ্ন করেছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেছেন, যতদিন গণগ্রেফতার, জুলুম ও নির্যাতন চলবে ততদিন শিক্ষার্থীদের আন্দোলনও চলবে। বৃহস্পতিবার ডিবি কার্যালয় থেকে ছাড়া পান সার্জিস সহ আন্দোলনের 6 সমন্বয়ক। এরপর নিজের ফেসবুক পেজে সার্জিস ওই পোস্টটি দেন। পরে গণমাধ্যমকে সার্জিস আলম বলেন, পোস্টটি দেওয়ার ঘণ্টাখানেক পরে আমার ফেসবুক অ্যাকাউন্ট উধাও হয়ে গেছে। অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না, সেটি ফিরে পাওয়ার চেষ্টা চলছে। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যতদিন না বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, গণগ্রেফতার, জুলুম, নির্যাতন বন্ধ হচ্ছে, ততদিনই লড়াই চলবে। সার্জিস আরও বলেন, কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেফতার করবেন না, মামলা দিয়ে হয়রানি করবেন না। আপনারা কথা রাখেননি। আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন, সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিপেটা করেছেন, যাকে ইচ্ছে তাকে জেলে পাঠিয়েছেন, আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন, বাবাকে হুমকি দিয়েছেন। মাসরুর তার উদাহরণ। সার্জিস আরও লিখেছেন, যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না, গ্রেফতারে ভয় থাকে। এমন অনেকে আছে যাদের পরিবার এখনো তাদের খোঁজ পায়নি। এমন তো হওয়া উচিত ছিল না। কোথায় মহাখালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়? অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাখালী সেতু ভবনে হামলার জন্য গ্রেফতার করে রিমান্ড নিলেন। সঙ্গে আছে আসিফ মাহতাব স্যার, মাসরুর সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী। রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলছেন, বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন, আমার বোনদের রাস্তায় ফেলে পিটিয়েছেন। কি ভাবছেন এভাবে সবকিছু শেষ হয়ে যাবে? প্রশ্ন তুলে সার্জিস আরও লেখেন, 6 দিনে ডিবি হেফাজত দিয়ে 6 জনকে আটকে রাখা যায়, কিন্তু বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন? দুর্নীতি, লুটপাট, অর্থপাচারের ক্ষমতা অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত, সেগুলো কিভাবে নিবৃত্ত করবেন? সার্জিস আরও লিখেছেন, পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, এদেশে মানুষের ক্ষোভ আপনাদের উপর নয়, পুলিশের উপর নয়। এই ক্ষোভ আপনাদের গায়ের ওই পোশাকটার উপর, যে পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশে অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, জেল আর আদালতের প্রাঙ্গণে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর। ওই পোশাক ছেড়ে আসুন আমাদের সঙ্গে, বুকে টেনে নেব। সার্জিস যুক্ত করেন, পরিশেষে এইটুকু বলতে চাই, এই পথ যেহেতু সত্যের পথ, ন্যায়ের পথ, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই। যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, ততদিনে লড়াই চলবে। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলছে গণতন্ত্র মঞ্চ। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছে কয়েকটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ। একই সঙ্গে সরকারের পতন না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছে নেতৃবৃন্দ। মঞ্চের নতুন সমন্বয়কারী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যে বাধার বিন্দা চলছিল, যে ভয়ের পাহাড় ছিল, যে ভয়ের চাদর ছিল, ওগুলো চলে গেছে। যেভাবে লড়াই করছে শিক্ষার্থীরা, যেভাবে লড়াই করছে শিক্ষকরা, গুণীজন মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা, সবাই যেরকম করে নেমেছে, তাতেই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। তিনি বলেন, আমরা আগেই বলেছি এই পরিস্থিতিতে ওরা গায়ের জোরে মোকাবেলা করতে পারবে না। বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে, মুভমেন্ট যারা করছে তাদের বিরুদ্ধে, থামাতে তো পারেনি। সরকার সব রকম নির্যাতন করার পরও পারেনি এই আন্দোলন বন্ধ করতে। এই আন্দোলন বাড়ছে, আন্দোলন আরো বাড়বে। গণতন্ত্র মঞ্চ তার সাথে শুরু থেকে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে গতকাল পুরোনো পল্টনের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের ডাকে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের নতুন সমন্বয়কারী মান্না বলেন, আমরা শুরু থেকে বলেছি তোমরা অবৈধভাবে ক্ষমতায় আছো, নির্বাচন করছো না। অতএব নির্বাচন না করে ক্ষমতায় থাকতে গেলে আরো বল প্রয়োগে তোমাকে ক্ষমতায় থাকতে হবে। একদম চূড়ান্ত নিষ্ঠুরতা, হত্যাকারী জায়গায় পৌঁছাবার আগে ক্ষমতা থেকে চলে যাও।
আমাদের আজকে একই আবেদন, এখনো হয়তো সময় আছে, আমি বলছি এখনো হয়তো সময় আছে, পদত্যাগ করো। তারপর দেশ কিভাবে চলবে সেটাই দেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মন পরিণত হয়েছে, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। বোধ বুদ্ধি যদি এখনো থাকে তাহলে জনগণের কথা শুনো, দেয়ালের কথা শুনে পদত্যাগ করেন। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই ভালো। অবিলম্বে কারফিউ প্রত্যাহারের দাবিও জানান তিনি। এটা এখন কেবল কোটা আন্দোলনে নেই। মান্না বলেন, এই আন্দোলন কেবলমাত্র কোটার আন্দোলন নয়, এটা বৈষম্য বিরোধী আন্দোলন। এই আন্দোলন এখন সরাসরি এসব হত্যার বিচার চায়। এই সমস্ত মন্ত্রী যারা গুলির নির্দেশ দিয়েছেন, উস্কে দিয়েছেন ছাত্রলীগকে, খোদ প্রধানমন্ত্রী সমস্ত হত্যাকাণ্ডের দায় নিয়ে যাতে জনগণের কাছে ক্ষমা চান সেজন্য তারা দাবি করছেন। এগুলো মানতে হবে। খারাপ লাগে শুনতে, এত বড় নেত্রী, বাপরে বাপ, বাঘে গরুতে একসাথে পানি খায়, তিনি এরকম করবেন? কিন্তু ইতিহাস এমন, তার চাইতে বড় বড় মানুষের এই কাজগুলো করতে হয়েছে। আমি বলবো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেন। যেভাবে রাজনৈতিক নেতাদের নির্যাতন করেছেন, এই নির্যাতন বন্ধ করেন। অবিলম্বে তাদেরকে মুক্তি দেন। এটা যদি না করেন তাহলে শেষ পর্যন্ত কি হবে সেটা আপনারাও দেখবেন। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকারের মধ্যে দেখেছেন এক ধরনের গৃহদাহ শুরু হয়েছে। গতকাল সরকারি দলের সাধারণ সম্পাদক কে নিজের দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের কাছ থেকে ভুয়া শুনে সভাস্থল ত্যাগ করতে হয়েছে। এটা তার মানে সরকারের যখন শেষ দিনগুলো পার করে, হয়তো আমরা আগামীতে এই ধরনের অনেক ঘটনা দেখব। গত কয়েকদিনে ছাত্র তরুণদের আন্দোলনের ঘটনার মধ্য দিয়ে সরকারকে তারা একভাবে বিদায় দিয়ে দিয়েছে। গতকাল আমরা বলেছি সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপর ঝুলছে। সরকার টিকে আছে কেবলমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। তারা যদি কেবলমাত্র রাষ্ট্র বা প্রজাতন্ত্রের বাহিনী হিসেবে পেশাদারী নিরপেক্ষতা বজায় রাখেন, এই সরকারের একদিন বা এক মুহূর্তের জন্য আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এলিট বাহিনীর সদস্যদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে তরুণরা শিক্ষাঙ্গনে, বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজের বুক চিতিয়ে দিয়েছে। তারা হয় আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয়। তাদের বুকে গুলি চালাবেন না। জনগণের খাজনা ট্যাক্সের পয়সা দিয়ে জনগণের বুকে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ছড়রা গুলি নিক্ষেপ করবেন না। সরকারকে আমরা খুব করে বলতে চাই, আমাদের বাহিনীগুলো কোনো ভাড়াটিয়া বাহিনী না, এদেশের তারা বাহিনী। এই বাহিনীগুলোকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি বলেন, আজকে বাংলাদেশে এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পর এই লাশের কারবালার দাঁড়িয়ে এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। কথা এখন বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে। দেখছেন, তাদের রাষ্ট্রীয় সুখ প্রত্যাখ্যান করে সারা দেশের মানুষ লাল কাপড়ে, লাল ফিতায়, ফেসবুক লাল প্রতীকে ভরে দিয়েছে। এই যে গণ অনাস্থা, এটা জনগণের এই সরকারের প্রতি চূড়ান্ত অনাস্থা জানিয়েছে। এই অবস্থা আর চলতে পারে না। আমরা সরকারকে বলি, এটা একটা রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটের রাজনৈতিক সমাধান করতে হবে। সমাধান হচ্ছে পদত্যাগ করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। রাজনৈতিকভাবে আলাপ আলোচনা করে সেটা ঠিক করতে পারবো এবং দেশে গণতান্ত্রিক সরকার একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবেই। জামায়াত নিষিদ্ধ, পরিস্থিতি কি শান্ত হবে? স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন ঘোষণা করেছে। এই প্রজ্ঞাপন গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল মধ্য জুলাই, তখন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে আন্দোলনের সহিংসতা উস্কে দিয়েছে জামায়াত শিবির। জামায়াত শিবিরের সহিংস ক্যাডাররা বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালিয়েছে বলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করা হয়েছে। সরকার এটিও দাবি করেছে যে সমস্ত মানুষের প্রাণহানি ঘটেছে, তার অধিকাংশ জামায়াত শিবিরের কাজ। লাশ নিয়ে রাজনীতি করা এবং সরকার হটানোর জন্যই স্বাধীনতা বিরোধী অপশক্তি এই কাজ করেছে। এরপর 14 দলের সভায় সাম্প্রদায়িক যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়। এই সিদ্ধান্তে 48 ঘন্টার মধ্যে সরকার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করলো। এখন প্রশ্ন উঠেছে, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার ফলে কি পরিস্থিতি শান্ত হবে নাকি জামায়াতের সহিংস তৎপরতা নতুন করে শুরু হবে? স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, জামায়াত নিষিদ্ধ করার প্রতিবাদে যদি কোনো নাশকতা সৃষ্টি করার চেষ্টা করে সেটি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতকে বর্তমান পরিস্থিতির প্রধান প্রতিপক্ষ নাকি প্রধান প্রতিপক্ষ শিক্ষার্থীরা? কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত সারা দেশে যে নারকীয় তাণ্ডব এবং প্রাণহানি ঘটাচ্ছে তার প্রেক্ষিতে সরকার সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি করে। সেনা মোতায়েনের পর পরিস্থিতি আস্তে আস্তে উন্নতি হচ্ছে। কিন্তু লক্ষণীয় ব্যাপার যে সেনাবাহিনী মোতায়েনের পর বিএনপি জামাতের আন্দোলন ও নাশকতা কমলেও শিক্ষার্থীদের আন্দোলনের ধারা অব্যাহত রয়েছে। বরং তারা অভিনব নিত্য নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে। শুধু মাঠেই নেই, তারা সাধারণ নাগরিকদের সহানুভূতি আদায় করেছে। বিশেষ করে শিক্ষক, সংস্কৃতিকর্মী, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবীরা এখন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে শুরু করেছে। সারা দেশের তাণ্ডব, নাশকতা, মেট্রো রেলে হামলা, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হামলা, সেতু ভবন পুড়িয়ে দেয় ইত্যাদি ঘটনায় যে সমস্ত মানুষরা শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে নেতিবাচক অবস্থান গ্রহণ করেছিল, তারা এখন শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম কন্টেন্ট এবং লেখালেখির কারণে
সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষার্থী আটক, গ্রেফতার ইত্যাদি ঘটনার ফলেও এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই স্বাধীনতা বিরোধী অপশক্তি, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রভাব এই চলমান সংকটের মধ্যে কতটুকু পড়বে তা নিয়ে অনেক সংশয় প্রকাশ করেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি সরকারের একটি কৌশলগত সিদ্ধান্ত। এর ফলে জামায়াতের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সরকারের একটি আইনি ম্যান্ডেট তৈরি হলো। সরকার জামায়াতের ব্যাপারে আরো কঠোর অবস্থান গ্রহণ করতে পারবে। সরকার মনে করছে শিক্ষার্থীদের আন্দোলন গুরুত্বপূর্ণ বিষয় নয়, বিষয় হলো সন্ত্রাস এবং সহিংসতার। শিক্ষার্থীরা এটা করবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।